সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা সমাধান করব হিসাব বিজ্ঞান অধ্যায় 9 রেওয়া মিলের 1 নং সৃজনশীল। এখানে তোমাদের 1 নং সৃজনশীলে বলা হয়েছে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং তোমাদেরকে এখানে কতে বলা হয়েছে শিহাব এন্ড ব্রাদার্স এর রেওয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। তোমাদের এখানে একটা রেওয়া মিল দেওয়া হয়েছে এবং এই রেওয়া মিলে এমন কিছু এন্ট্রি আছে যেগুলা তোমাদের রেওয়া মিলের মধ্যে আসবে না, রেওয়া মিলের মধ্যে আসবে না। যেমন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। সমাপনী মজুদ পণ্য ছাড়া বাকি যা সমাপনী থাকে, সমাপনী হাতে নগদ, সমাপনী ব্যাংক জমা, সমাপনী দেনাদার, সমাপনী পাওনাদার, সমাপনী মজুদ পণ্য ছাড়া সমাপনী যা কিছু থাকবে সবকিছুই তোমাদের রেওয়া মিলে আসবে। তাহলে আমরা বলতে পারি সমাপনী মজুদ পণ্য আসবে না। এরপরে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। প্রারম্ভিক মজুদ পণ্য শুধু রেওয়া মিলে আসবে। আর প্রারম্ভিক যদি কোনো কিছু বলে থাকে, যেমন প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার, এগুলো কোনো কিছু রেওয়া মিলে আসবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সমাপনী মজুদ পণ্য রয়েছে 12,000 টাকা, এটা রেওয়া মিলে আসে না। তাহলে আমরা এটা নিব। এরপরে এখানে দেওয়া আছে হাতে নগদ। হাতে নগদ এটা প্রারম্ভিক লেখা, প্রারম্ভিক হাতে নগদও রেওয়া মিলে আসে না। তো প্রারম্ভিক হাতে নগদ হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা। তাইলে আমাদের কতে আমরা ছক কাটবো তারিখ বিবরণ টাকা টাকা। যদি অন্যান্য ম্যাথের মধ্যে তোমাদের যদি তারিখের ঘর থাকে তাহলে তারিখের ঘরটা উল্লেখ করবা, বাট যেহেতু রেওয়া মিলের মধ্যে কোনো তারিখের ঘর নাই তাহলে তারিখের ঘর উল্লেখ করার দরকার নাই, শুধু বিবরণ টাকা টাকা। হাতে নগদ প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। এই দুইটা এন্ট্রি লিখে এখানে যোগ করে ব্যালেন্স লিখবা। এটা হচ্ছে তোমাদের ক শেষ। খতে বলা হয়েছে যে উপযুক্ত খতিয়ানের উদ্ধৃত ধারা হিসাব শিহাব এন্ড ব্রাদার্স এর একটি রেওয়া মিল তৈরি করো। তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যে রেওয়া মিল তৈরি করব এটা থেকে ওই রেওয়া মিলে এটা আর এই এন্ট্রি, এই দুইটা এন্ট্রি বাদে বাকি সব এন্ট্রি রেওয়া মিলে আসবে। তো সর্বপ্রথম রেওয়া মিল করার জন্য তোমাকে প্রথমে 3টা হেডলাইন দিতে হবে। কার রেওয়া মিল করতেছো, ওনার নাম, এরপর নিচের লাইনে লিখতে হবে রেওয়া মিল, এরপর হচ্ছে শেষের তারিখ, শেষের সাল, শেষের মাস। দেখো এখানে খ নম্বরে আমরা রেওয়া মিল করতেছি শিহাব এন্ড ব্রাদার্স এর। তো শিহাব এন্ড ব্রাদার্স এর রেওয়া মিল 31 ডিসেম্বর 2017। 3টা হেডলাইন অবশ্যই রেওয়া মিলে দিতে হয়। রেওয়া মিলে 3টা হেডলাইন না দিলে তোমাদের অঙ্ক হবে না। তাহলে সর্বপ্রথম আমরা স্টার্ট করি। আর রেওয়া মিলের ছক হচ্ছে ক্রমিক নং, যেহেতু এখানে তারিখ নাই তো তুমি ক্রমিক নং দিবা। ক্রমিক নং এর মধ্যে তোমরা এক সিরিয়াল ওয়াইজ নাম্বার লিখবা। ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা। খতিয়ান পৃষ্ঠা কেন? রেওয়া মিলটা খতিয়ান থেকে স্থানান্তর করা হয়, খতিয়ান থেকে রেওয়া মিলে স্থানান্তর করা হচ্ছে বলে আমরা খতিয়ান পৃষ্ঠা লিখবো। দেন হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমার প্রথম এন্ট্রি হচ্ছে মূলধন। মূলধন হচ্ছে মালিকের অংশ, আর মূলধন হচ্ছে ব্যবসা মালিককে পরিশোধ করে। তো মূলধন হচ্ছে এক ধরনের দায়, আবার মালিকের অংশ। এই দুইটা ভেবে মূলধন হচ্ছে ক্রেডিট এত টাকা। এরপরে আসে দেনাদার। দেনাদার একটা সম্পদ, দেনাদারের কাছ থেকে তুমি টাকা পাবা। তো দেনাদার যেহেতু সম্পদ, সম্পদ আমরা ডেবিটে লিখবো। এরপরে আসে পাওনাদার। পাওনাদারকে তোমার টাকা দিতে হবে, পাওনাদার হচ্ছে তোমার দায়। তো পাওনাদার হচ্ছে আমরা লিখবো হচ্ছে ক্রেডিটে। এরপর হচ্ছে উত্তোলন। উত্তোলন হচ্ছে একটা খরচ। আমরা জানি আমরা ডেবিট পাশে খরচ আর সম্পদের টাকা লিখি, আর ক্রেডিট পাশে হচ্ছে আয়, দায় আর মূলধন লিখি। তো উত্তোলন হচ্ছে একটা খরচের নাম, তো উত্তোলন আমরা অবশ্যই ডেবিটে লিখবো। দেন আসতেছে হচ্ছে ক্রয়। ক্রয় একটা খরচের নাম, ক্রয়ও আমাদের ডেবিটে টাকা বসবে। এরপর আসতেছে বিক্রয়। বিক্রয় করলে তুমি টাকা পাবা, তো বিক্রয় হচ্ছে একটা আয়, আয় আমরা ক্রেডিটে লিখে থাকি। এরপরে হচ্ছে বিনিয়োগের সুদ। তুমি কোথাও টাকা বিনিয়োগ করেছো, সেখান থেকে তুমি টাকা পেয়েছো, তো এটাও তোমার এক ধরনের আয়, তো এটাও আমরা ক্রেডিটে লিখবো। এরপর আসতেছে বীমা সালামি। বীমা সালামি হচ্ছে তোমার একটা খরচ। বীমা সালামি, বীমা প্রিমিয়াম, বীমা, এগুলো সব ধরনের খরচ তুমি মান্থলি যেটা পে করে থাকো। তো বীমা সালামি একটা খরচ, তো বীমা সালামির টাকা ডেবিটে বসবে। আমদানি শুল্ক। আমদানি শুল্ক হচ্ছে
কোনো কিছু বাহির দেশ থেকে ইম্পোর্ট করার জন্য তোমাকে যে একটা ট্যাক্স দিতে হয়, ওটা হচ্ছে আমদানি শুল্ক। তো এটাও একটা নর্মালি একটা খরচ, তো আমরা আমদানি শুল্ক খরচ ডেবিট হিসেবে লিখবো। ব্যাংক জমার সুদ, তুমি ব্যাংকে টাকা জমা রেখেছো, সেখান থেকে তুমি সুদ পাচ্ছ, তো ব্যাংক জমার সুদ হচ্ছে তোমার আয় হবে, ক্রেডিটে লিখবো। এরপর আসতেছে আসবাবপত্র। আসবাবপত্র হচ্ছে তোমার সম্পদ, আসবাবপত্র হচ্ছে তোমার সম্পদ, সম্পদ আমরা ডেবিটে লিখি। এরপর হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে তুমি বছরের শুরুতে যা যা নিয়ে ব্যবসা শুরু করবা, যদি কোনো বছরের শুরুতে যদি তুমি কোনো একটা পণ্য নিয়ে ব্যবসা শুরু করো, ওইটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, এটাও তোমার এক ধরনের সম্পদ। এরপরে হচ্ছে সমাপনী ব্যাংক জমা। সমাপনী ব্যাংক জমা হচ্ছে বছর শেষে তোমার ব্যাংক জমার টাকার পরিমাণ, তো এটাও হচ্ছে তোমার সম্পদ। সম্পদ লেখার পর ডেবিট আর ক্রেডিট যোগ করে দুইটা সেম অ্যামাউন্ট আসতে হবে। যদি সেম না আসে তাহলে তোমার অঙ্ক মিলবে না, আর যদি তুমি মিলাতে চাও তাইলে একটা অনিশ্চিত হিসাব লিখে দিবা। ডেবিট এবং ক্রেডিট যোগ করার পর ডেবিট পাশ অথবা ক্রেডিট পাশ, যেই পাশ বেশি হবে ওই পাশের টাকাই দুই পাশে লিখে দিবা। দেওয়ার পর যেই পাশে কম আছে, কত টাকা কম আছে, অত টাকা অনিশ্চিত হিসাব হিসেবে ওই এন্ট্রির মধ্যে লিখে দিবা। রেওয়া মিল যদি যোগফল মিলে যায় তাহলে তোমার রেওয়া মিল হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে আমরা গতে। গতে বলা হয়েছে যে তোমাকে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে। মুনাফা জাতীয় আয় কি? ছোটখাটো আয় হইতে পারে, ছোটখাটো আয় যেগুলো রেগুলারলি হয়। তো আমরা এখানে মুনাফা জাতীয় আয়গুলো এখানে খুঁজবো। মুনাফা জাতীয় আয় হচ্ছে প্রথম হচ্ছে বিক্রয়, বিক্রি করে তোমার টাকা পাওয়া, এটা হচ্ছে তো ছোট একটা আয়। বিনিয়োগের সুদ, এটাও তোমার ছোটখাটো আয়। এরপর কমিশন প্রাপ্তি, এটাও তোমার ছোটখাটো আয়। ব্যাংক থেকে সুদ পাইছো, এটাও তোমার ছোটখাটো আয়। তাহলে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয় হচ্ছে বিক্রয়, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, ব্যাংক জমা, সুদ। তোমার এই যোগগুলা তোমরা এই ঘরেও করতে পারো অথবা এই ঘরেও করতে পারো, তোমাদের ইচ্ছা। এই ঘরে করে এখানে ব্যালেন্স লিখতে পারো অথবা এখানে যোগ করে এখানে ব্যালেন্স লিখে ফেলতে পারো। এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয় শেষ হলো। এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয়। এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয়। এখন আমরা আসি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তোমাদের মুনাফা জাতীয় ব্যয়ের একটা সূত্র রয়েছে। রেওয়া মিলে মুনাফা জাতীয় ব্যয় যদি চান তাহলে তোমরা একটা সূত্রের মাধ্যমে মুনাফা জাতীয় ব্যয় বের করবা। সূত্রটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুত পণ্য প্লাস পরোক্ষ খরচ। বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুত পণ্য প্লাস পরোক্ষ খরচ। তো বিক্রিত পণ্যের ব্যয় সর্বপ্রথম আমাকে বের করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে আসে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, এরপরে হচ্ছে নিট ক্রয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক মজুত পণ্য এখানে আছে, প্রারম্ভিক মজুত পণ্য লিখে দিলাম। লেখার পর নিট ক্রয় দেখবা, নিট ক্রয় আছে কি। নিট ক্রয় হচ্ছে ক্রয় থেকে যা যা বাদ যায়, যেমন ক্রয় থেকে পণ্য উত্তোলন বাদ যায়, ক্রয় বাট্টা বাদ যায়, ক্রয় ফেরত বাদ যায়। নিট ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য লেখার পর নিট ক্রয় লিখতে হবে। তো আমরা এখানে দেখতেছি যে ক্রয় আছে, ক্রয়ের সাথে যোগ বিয়োগ করার জন্য কোনো কিছু নাই, তাইলে এই ক্রয়টাই এখানে লিখে দিব। লেখার পর প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় যোগ করার পর সমাপনী বাদ দিব। সমাপনী মজুত পণ্য হচ্ছে এটা, এটা বাদ দেওয়ার পর যে টাকার অ্যামাউন্টটা আসবে ওইটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। এরপর হচ্ছে পরোক্ষ খরচ যোগ দিব। পরোক্ষ খরচ হচ্ছে পরিচালন খরচ, নরমালি তোমার ছোটখাটো যে খরচগুলো হয়ে থাকে, যেমন এখানে খরচ হচ্ছে তোমার বীমা সালামি, আমদানি শুল্ক, বিজ্ঞাপন, এগুলো হচ্ছে তোমার ছোটখাটো পরোক্ষ খরচ। তো প্রথমে বীমা সালামি লিখবো, আমদানি শুল্ক লিখবো, বিজ্ঞাপন লিখবো। এই তিনটা লেখার পর তোমার সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পর যে টাকা অ্যামাউন্টটা আসছে ওটার সাথে এগুলো যোগ করার পর যে টাকাটা আসবে ওটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।